নমস্কার, কবিতর্স এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কাছে এসছেন দিল্লি থেকে আমাদের অত্যন্ত প্রিয় গল্পকার, উপন্যাসিক, কবি কৃষ্ণা মিশ্র, এবং এই কৃষ্ণাকে নিয়ে আজকে এক মনোজ্ঞ আড্ডা হচ্ছে। সঙ্গে রয়েছেন তারই স্বামী, আমার বন্ধু বিশ্বজিৎ বাবু, এবং রয়েছেন কবি কল্লুল চৌধুরী, সুদর্শন ভট্টাচার্য এবং সনাতন চট্টোপাধ্যায় এবং কল্যাণ চক্রবর্তী। আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি, সাহিত্য নিয়ে অনেক কথা হচ্ছে, এই সময়ের সংকট নিয়ে কথা হচ্ছে, আরজি কাণ্ডের কথা হচ্ছে। আমি যাচ্ছি এখন কৃষ্ণা মিশ্রের কাছে। এই সময় এই মুহূর্তে একজন গল্প লেখিকা হিসেবে তার কি ব্যক্তি আমরা শুনতে চাই। দর্শক আমরা দেখতে থাকুন। নমস্কার। না, যে কোনো সম্পর্কে আমরা এই স্মৃতিটা ধরে রাখি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি কল্লুল চৌধুরী, রয়েছেন কবি সনাতন চট্টোপাধ্যায়, রয়েছেন কল্যাণ চক্রবর্তী, রয়েছেন সমাজকর্মী সুদর্শন ভট্টাচার্য, রয়েছেন বিশ্বজিৎ। একটা ছোট কবিতা পড়লে হবে? ছোট বড় আপনি পড়তে পারেন। আচ্ছা, এটা একটা ছায়ানারী বলে আমি একটা কবিতা লিখেছিলাম। আপনারা জানেন ইদানিং উত্তরপ্রদেশের হাতরাসে একটি ঘটনা ঘটেছে, তা আমি কি সেটা পড়তে পারি? পড়তে পারবো। ছায়ানারী, এটা কোথাও ছাপা হয়নি। ঠিক আছে। ছায়ানারী। না, তোমাদের জন্য কোনো শোক দিবস নেই। মহান প্রজাতান্ত্রিক দেশের পতাকা তোমাদের জন্য অর্ধনমিত থাকবে না এক মিনিটের জন্য। তোমাদের জন্য কোনো শোক সভার চেয়ার পাতা হবে না কোথাও। কোনো বক্তা তোমাদের জন্য গ্রহণ করবে না কোনো শোক প্রস্তাব। তোমরা এই মহান দেশের শতাধিক নারী মাত্র, যে নারীরা বাল্যে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, আর বার্ধক্যে পুত্রের অধীন। তোমাদের কোনোদিন স্বাতন্ত্র্য ছিল না। তোমরা যে মহান দেশে জন্মগ্রহণ করতে পেরেছ, সেই তোমাদের 7 জন্মের পুণ্যফল। তোমাদের কোনো নারী বেলা ছিল না। তোমাদের অনেকেই হয়তো স্কুল ড্রপ আউট, আবার অনেকেই হয়তো স্কুলের মুখও দর্শন করো। তোমরা দিনের বেলা অরণ্যের ঝর্ণা থেকে জল ভরা গাগরি নিয়ে মাইলের পর মাইল পথ হেঁটেছ, চুলায় আগুন দিয়ে রুটি সেকেছ, স্বামীর বিছানা গরম করেছ, সন্তানের জন্ম দিতে দিতে একদিন চোখের কোণে ক্লান্ত বলিরেখা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঝাপসা চোখে বলেছ, মিরার মিরার। তোমরা দুদণ্ড শান্তির আশায়, ইহকাল পরকালের আশায়, সেলফ স্টাইল ধর্মগুরুর দরবারে মাথা ঠুকতে ঠুকতে ভুলে গিয়েছ ঈশ্বরের মুখ। জনারণ্যে ধর্মগুরুর প্রসাদ লাভের আশায় মাটিতে মাথা ঠুকে ঠুকে পদপিষ্ট পরিচয়হীন মাংসপিণ্ড হয়ে শুয়ে আছো আজ। না, তোমাদের জন্য কোনো শোক প্রস্তাব গ্রহণ করা হবে না। তোমাদের জন্য এই মহান গণতান্ত্রিক দেশের পতাকা অর্ধনমিত থাকবে না 1 সেকেন্ডের জন্য। তোমরা এই দেশের নেহাতি শতাধিক অবলা, ঘোমটা পড়া দেহাতি ছায়ানারী মাত্র। খুব সুন্দর কবিতা, আমরা আত্মবিশ্লেষণ পেয়েছি কবিতার ভেতর দিয়ে। আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় কবি সনাতন চট্টোপাধ্যায়ের কাছে। এখানে চলে আসো, লাইট বেশি পাবো। এরপরে আমি কল্লুল বাবুর কাছে যাব। নমস্কার। তো কি কবিতা বলবো? কবিতা বলুন, সঙ্গে কিছু কথা বলতে পারেন। আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন আপনাদের কৃষ্ণা মিশ্রকে কেন্দ্র করে আমাদের জমি আড্ডা হচ্ছে। তো যেহেতু আজকে আমাদের এখানে আমাদের দিদি কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য এসছেন, আমরা আনন্দিত, আমরা সবাই এক হয়েছি। তো এখানে প্রসঙ্গ এসছে আরজি করের ঘটনা। মূলত পশ্চিমবঙ্গের একটি প্রাতিষ্ঠানিক পুরনো নাম আরজি কর। সেখানে যদি এইভাবে একটি মেয়ে অকালে প্রাণ দিতে হয়, তাহলে প্রশাসন কোথায়? সেই প্রশ্নটা আগে। পুরুষ তো পরে। পুরুষকে কেন দুষছি আমরা? একজন স্ত্রীর বা নারীর কাছে তার পিতাও পুরুষ, ভাইও পুরুষ, তার ছেলেও পুরুষ, স্বামীও পুরুষ। তো পুরুষ সমাজ তো দোষী নয়। বিকৃতকামী 2-4টা মানুষের জন্য সমস্ত পুরুষ জাতকে এইভাবে দোষারোপ করে রাস্তাঘাটে নামাটা আমার কাছে পছন্দ হয়নি। যার দরুন আমি আরজি কর নিয়ে একটি শব্দ কোন মাধ্যমে আমি লিখিনি। কারণ কি? পুরুষ সমাজ দোষী নয়, বিকৃতকামী দুটো নয়। যেটা কৃষ্ণাদি খুব সুন্দর বলেছেন যে আমাদের মধ্যে পশুত্বটা আছে, সেই পশুত্বটা সবার কাছে প্রকাশ পায় না, 2-1 কাছে পায়। এটা উদাহরণ নয়, এটা উদাহরণ নয়। এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল। পুরুষ সমাজ সেখানে দোষী হতে পারে না। 2-4 জনের জন্য পুরুষ সমাজকে দোষবেন না।
আপনারা বলুন প্রশাসনকে, সেই দোষীকে ধরে দিক, সেই দোষীকে ধরে তার যথাযথ শাস্তি হোক, সেটাই আমার। আমি খুব একমত। আমি সৃজনী কোনো লেখা থাকলে এই মুহূর্তে যদি মোবাইলে ওইভাবে আমি লিখিনি এখনো, কারণ আমি বললাম না, অন্য যে কোনো লেখা পড়তে পারেন, যে কোনো লেখা পড়তে পারেন। আমরা এই রেকর্ড বন্দি করতে যাচ্ছি। আমাদের সামনে রয়েছেন বিশিষ্ট কবি কল্লুল চৌধুরী, রয়েছেন সুদর্শন ভট্টাচার্য, রয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, রয়েছেন কল্যাণ চক্রবর্তী। আমরা সবাই নিয়ে আজ এক মনোজ্ঞ আড্ডা হচ্ছে। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। তো একটা ছোট্ট কবিতা পড়ছি। পড়ুন। এ কেমন স্বাধীনতা নিয়েই লেখা, স্বাধীনতা মানে প্রতিটি ভোরে জেগে ওঠে কান পেতে রই শুনতে, ভাতৃঘাতী দাঙ্গার সংবাদ, লাশের পাহাড় গুনতে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল ভারত ভূমির পরিচয়, স্বার্থের নামে সংঘাত শুধু, বিবেক বোধ হল লয়। এ কেমন স্বাধীনতা বাই, কেবলই লড়াই চলে, শান্তির প্রতীক তিরঙ্গাখানি উড়ে নীল গগন তলে। বা অত্যন্ত প্রাসঙ্গিক কবিতাটি। আমি চলে যাচ্ছি আমার বন্ধু কবি কল্লু চৌধুরীকে। আমি এই আলোর কাছে আসতে চান, ইনি আলোকিত মানুষ। হ্যাঁ, কল্লুল মানে বলতে একটা ঢেউ আসে, আমরা রোমাঞ্চ বোধ করি। তিনি চলে কিছুদিন ঘুরে আসছেন শান্তিনিকেতন, কিছু কথা বলতে পারেন সেই সম্পর্কে এবং কবিতা আপনার। শান্তিনিকেতন লিটারেচার ফেস্টিভ্যাল, এটার মেইন উদ্যোক্তা হচ্ছেন অরিন্দম রায়। ডিফারেন্ট ট্রুথ বলে একটা অনলাইন জার্নাল আছে, সেটার তিনি চিফ এডিটর। আর ওনার সহ সম্পাদক হচ্ছেন আমেরিকাতে থাকেন অরুণিতা রায়, উনি ওহিওতে থাকেন। আমাদের যে উৎসবটা হয়েছে সেটা ভারতের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এটা আপনার মেলবন্ধন করেছেন, আপনি যাওয়া মানে এটা আসামের সঙ্গে এটা মেলবন্ধন ঘটে গেছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় 50-এর অধিক সেখানে সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। পুনে ইউনিভার্সিটি থেকে, তারপর এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে, কেরালার বিভিন্ন কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। কলকাতা থেকে আমি গিয়েছিলাম এর আগেও 2020 সালে কাব্যকুম্ভ 21 মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে আমাকে ওপেন সেশনে চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু অত্যন্ত আনন্দের ব্যাপার। সেই সঙ্গে আমরা কবিতাও শুনতে চাই কবির কাছ থেকে। বলছি, আমি কিছু বলিনি। তারপর সেটা ওই কোভিডের জন্য উত্তরপ্রদেশ সরকার যখন এটা নির্দেশ জারি করে সব অনুষ্ঠান বন্ধ করে দিল, 2020-এর 21শে মার্চ আমাদের টিকিট কাটা ছিল, তো আমরা ক্যান্সেল করতে হয়। এবার উনি প্রায় 4 মাস থেকে উদ্যোগটা নিচ্ছিলেন। তিনি থাকেন বেঙ্গালুরে, ওনার অরিজিনাল বাড়ি এলাহাবাদ, এবং উনি এলাহাবাদের বাঙালি। হ্যাঁ, বেঙ্গালুরু থেকে তিনি কয়েকবার শান্তিনিকেতনে এই অনুষ্ঠান করার জন্য এসেছেন এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে। অনুষ্ঠান হয়েছে বনবাণী রিসোর্টে। আর এখানে বিভিন্ন 20টা মতো বই উন্মোচন হয়েছে। সেখানে আমার একটা ইংরেজি কবিতার কাব্যগ্রন্থ বুদ্ধন প্ল্যানচেট, সেটাও 11 তারিখে লঞ্চ করা হয়। এছাড়া আর 19টা মতো বই লঞ্চ করা আছে দুদিনে, 10-11 তারিখে। আর আমাকে একটা টপিক দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ এবং উত্তর পূর্বাঞ্চল। লেখাটা আমার ইংরেজিতে ছিল, কারণ এখানকার 90% এখানকার যারা উপস্থিত ছিলেন তারা অবাঙালি। বাঙালিদের মধ্যে কিছু ছিলেন দ্বিভাষিক, বাংলাতেও লিখেন, ইংরেজিতেও লিখেন। হ্যাঁ, এই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। কিন্তু আমরা তখন ইয়েতে ছিলাম, আমি তখন গাড়িতে ছিলাম। 9 তারিখ আমি রাত্রি থেকে পৌঁছেছি, যে গাড়ি 11 ঘন্টা লেট ছিল। আমরা এই যে ঘটনাটা ঘটেছে আরজি করে রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজে, সেটা আমরা পরে জেনেছি। আর সেটা হচ্ছে রাধা গোবিন্দ কর, উনি বিলাসপুর একজন ডাক্তার। উনার যে ফ্যামিলি বর্তমানে রয়েছেন
ওরাও ওটা প্রতিবাদ করেছেন। আশ্চর্য লাগে, গত 9 তারিখ ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত সেরকম কোনো শাস্তি দেওয়া হয় নাই। সেখানে সিবিআই কেও লাগানো হয়েছে এবং এটা সুপ্রিম কোর্টেও গিয়েছে। এখন দেখা যাচ্ছে যে অধ্যক্ষ ছিলেন তাকে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল এবং আদালতের নির্দেশে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। আমার কথা হচ্ছে, এই যে ঘটনা, ঘৃণ্যতম ঘটনা ঘটেছে, অতি সত্বর দোষীদের শাস্তি দেওয়া, বিশেষ করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ফাঁসির মতো শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কারো যেন কারো ছেলে কারো মেয়ে কন্যা যাতে এভাবে দর্শিত না হয়। এই নিয়ে আপনি কি কোনো কবিতা বা অন্য কবিতা পড়তে পারেন? কবিতা একটা ছিল, আমি নিথারি গ্রামে যে একটা শিশুদের হত্যা করা হয়েছিল, মনে আছে? নয়ডা, সেটার উপরে কবিতা একটা লিখেছিলাম। আমার ওই মেহগিনি অন্ধকারে ছিল, ঠিক আছে, পেয়েছি আমি, পড়ে নিন। মেলাতে এসে নররাক্ষস এসেছিল বেশ কয়েক বছর আগে, সেটার উপরে লিখেছিলাম। ঠিক আছে, এবার মেলায় আবার নররাক্ষস এসেছে। মানুষ নররাক্ষস দেখতে ভিড় জমায়। নররাক্ষস আস্ত মুরগি গলায় পুড়ে খায়। এত হলো মেলার রাক্ষস এক পুজবাজি খেলা। তবে আমাদের চরাচরে যেসব নররাক্ষসরা ঘুরে বেড়ায় তার খোঁজ কি আমরা রাখি? নয়ডার নিথারি গ্রামে নররাক্ষসরা শিশুদের মেরে ফেলে মাটির নিচে পুঁতে রাখার খবর আমরা কজন রাখি? নিথারি গ্রাম ভিজে থাকে শিশুদের রক্তে। যদি আমরা সজাগ ও সতর্ক না হই, কত যে শিশুর রক্তে লেপটে থাকবে চরাচর। অত্যন্ত সুন্দর কবিতা। কবিতার ভেতর যেটা প্রতিবাদের সুর ধ্বনিত হচ্ছে। আমরা কবিকে আরো লিখুন, আরো ভালো লিখুন, আমরা প্রাণিত হই। আমি চলে যাচ্ছি আমাদের সমাজকর্মী সুদর্শন ভট্টাচার্যের কাছে। সুদর্শন বাবু, আসুন আপনি। আমরা বিভিন্ন বুদ্ধিজীবী কবিদের কথা বন্দী করে যাচ্ছি। কবিতা এডুকেশন অনুষ্ঠান আমরা দেখতে থাকুন। বলুন আপনি তো অনেক কাজ করতে সমাজ নিয়ে, সমাজ সংস্কারক বা সমাজ বিজ্ঞানী হিসাবে আপনি কিভাবে দেখছেন এই সময়ের সংকটে? আজকে যে আলোচনায় আমিও সামিল হলাম, তো এখন সমস্ত ভারতবর্ষ জুড়ে যে ব্যাপারটি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে কলকাতার আরজি করের সেই অত্যন্ত ঘৃণ্য ঘটনা ব্যাপারটি। এবং আমরা পশ্চিমবঙ্গবাসী নই, আমরা আসামবাসী, কেউ অন্য জায়গার হতে পারে ভারতবর্ষের, কিন্তু আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, আমাদের একটাই দাবি যে এইসব ঘৃণ্য কাজ যারা করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে এবং ভবিষ্যতে আর হয় না। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক, এইসব ঘটনা যেন আর পুনরায় না ঘটে। এবং এই ব্যাপারে সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার, সে কেন্দ্রীয় সরকার হোক কিংবা কলকাতার সে পশ্চিমবঙ্গের সরকার হোক, এবং আরো অন্যান্য সবাই সেটাকে, যে এটা একটা ঘৃণ্য কাজ এবং যেসব ব্যক্তি এই ঘৃণ্য কাজের সাথে জড়িত তাদের চরম শাস্তি দেওয়াটা আমরা দাবি জানাচ্ছি এবং সেই যেন দাবিটা পূরণ হয় এবং এই ঘটনায় অনেককে এই অসৎ পথ থেকে দূরে সরিয়ে দেবে, সেটা আমরা নিশ্চয় আশা রাখি। এবং সবচেয়ে ভালো লেগেছে, এটা ওয়েস্ট বেঙ্গলের ঘটনা নয়, সেটা আমাদের সারা ভারতবর্ষের ঘটনা হয়ে উঠেছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের মেয়ে যে অত্যাচারিত হয়েছে সেটা আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রইল না, সেটা আমাদের সর্বভারতবর্ষের ব্যাপার হয়ে গেছে। তো আমরা চাই এইরকম ঘৃণ্য কাজকে সর্বভারতবর্ষে মোকাবিলা করা হোক এবং নিন্দা করা হোক, এবং এদেরকে যারা দুষ্কৃতী আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। তাদের পেছনে হয়তো বিরাট শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে পরাজয় করে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এইটুকু বলছি আমি। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি এখন আমার বন্ধু প্রকৌশলী বিশিষ্ট ইঞ্জিনিয়ার, তিনি আমাদের গর্বের এই মাটি, এই
ধুলো মাটির থেকে বেড়ে উঠেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয়, উনি যেন কিছু কথা বলুন। তার প্রকৌশলী তিনি অত্যন্ত গুণী এবং আমরা গর্বিত এইরকম একজন বন্ধু পেয়েছিলাম আমরা। তার ইচ্ছে মতন কথা বলুন। নমস্কার। এটা তো সবাই জানে যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে প্রশংসা করে, তো সেই জন্য আশুতোষ আমার, আমিও গর্ব করি, প্রশংসা না। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তো মানে ধন্যবাদ, অনেক কিছু ভালো বলেছে আমার ব্যাপারে। যাই হোক, আসলে এই যে যারা এখন এতক্ষণ কথা বললো, আমি গত 40 বছর ধরে, 40-এর বেশি বছর ধরে হিন্দি ভাষাভাষী, তো আমি একটু হিন্দিতেই শুরু করছি। বলুন। অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমি অ্যাকচুয়ালি কাবাব মে হাড্ডি। সব কেউ সাহিত্যিক, কেউ বা সমাজসেবী, আর বাকিরা সব সাহিত্যিক। তো বিলকুল কাবাব মে হাড্ডি। তো কাবাব মে হাড্ডি হলো প্রথম ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ধর্ষণের ব্যাপারটা এবার হয়েছে পশ্চিম বাংলায়, সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু দিন ধরেই এরকম হয়ে যাচ্ছে, হচ্ছে অনেকদিন ধরে। অনেকের বেশিরভাগ সময়ই শাস্তি পায় না কেউ, একটা দুটো যেগুলো শাস্তি পেয়েছে সেগুলো মানুষ বেরিয়ে আসার ফলেই প্রতিবাদের জন্য রাস্তায় রাস্তায় এসে আন্দোলন করার জন্যই এটা হয়েছে। যেখানেই প্রশাসনিক যারা ক্ষমতায় আছেন তারা যেখানে সাপোর্ট করেছেন কেউ পায়নি। এবারেও সেই ঘটনাটা ঘটে, ফলে সেজন্য শাস্তিটা হয়নি। তবে এবার যেহেতু একটা বিরাট বড় আন্দোলন, শুধু ভারতবর্ষে নয়, এটা পৃথিবী জুড়ে এটা আলোচ্য বিষয় হয়ে গেছে, সেজন্য এটা অনেকটা প্রাধান্য পাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ব্যাপার আমি যেটা বলতে চাই, আমার আরেকটা আমাদের অভিজ্ঞতা। কয়েক বছর আগে আমি কৃষ্ণা, আমরা দুজনেই আমার একটা কনফারেন্সে কিউবাতে গেছিলাম। তো সেখানে এটা খাওয়া দাওয়ার যখন হয় কনফারেন্সের, তখন একটা চাইনিজ মেয়ে আমাদের দুজনকে জিজ্ঞেস করছে যে আমি দিল্লি যেতে চাই, আমার ওখানে কাজ আছে অফিসের। লোকজন বলে দিল্লি সেফ নয়, তোমরা কি বলো? আমরা পুরো মাথা নিচু করে ফেললাম। আমাদের হ্যাঁ বলতেই হলো, কারণ তার কিছুদিন আগেই ওই নির্ভয়ার ঘটনাটা ঘটে গেছে। তো এবার এটা হচ্ছে মানে আমাদের একটা ইমপ্রেশন সারা পৃথিবীতে আমরা এটা ক্রিয়েট করে ফেলেছি, আমরা এটা তৈরি করে ফেলেছি। আশা করি আমাদের যারা ক্ষমতায় রয়েছেন, সে ব্যুরোক্রেসি হোক অথবা পলিটিক্যাল এক্সিকিউটিভই হোক, আর যারা পাল্টে নতুন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় এলে যারা আসবেন তারাই হন, এই ব্যাপারটাকে যেন বদলাতে পারেন। 1 নম্বর। কৃষ্ণা একটু আগে একটা বলছিল এমনিতে, যে ফেসবুকেও বলেছে, অ্যাকচুয়ালি 50% মানুষ যদি প্রতিবাদ করে তাহলেই কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কারণ another 10-20% অটোমেটিক চলে আসবে। সে 50% কারা? সব মহিলা। মারা যদি বলে, ওর লেখায় সেটা আছে, মারা যদি বলে আমার ধর্ষক ছেলেকে শাস্তি দিন, মেয়েরা যদি বলে আমার ধর্ষক বাবাকে ছাড়বেন না, শাস্তি দিন, যে বোন যদি বলে আমার ভাইকে ছাড়বেন না, শাস্তি দিন, আমি সেই শাস্তির পক্ষে। তাহলে 50% মানুষরাই তো চলে আসবে। স্বামী যদি বলে আমার পতিকে শাস্তি দিন, আমার পত্নী যদি বলে আমার পতিকে শাস্তি দিন, তাহলে 50% মানুষ তো অটোমেটিক চলে আসছে। another 20% তো আরামসে চলে আসবে। এবং পারিবারিক শিক্ষাও সঙ্গে সঙ্গে দিতে হবে, অটোমেটিক সেটা চলে আসবে। এবং সেই আন্দোলনটা পুরুষতান্ত্রিক সমাজকেও একটা নাড়া দিবে, ভীষণভাবে নাড়া দেবে। সেই 50% should come forward together with another 20-30%, automatically it will be. Therefore, এটাই হচ্ছে আমার বক্তব্য। শেষ। নমস্কার, খুব ভালো লাগলো আজকের এই কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান। আপনারা দেখতে থাকুন। আমাদের উপস্থাপনার ত্রুটি রয়েছে এবং প্রকৌশলগত খামতি রয়েছে, তবুও দেখুন, দেখতে ভালো লাগবেই। নমস্কার।